আমাদের ছেলেরা যে জিনিসটা তোমরা ফেল করেছো, দালালি করেছো, ন্যাংটা দালালি করেছো, হাসিনার দালালি করেছো ভারতের, তোমরা খুদ করে কুরানো খাওয়া তোষামতকারী তাবেদার, তোমরা এখন বসে বসে জ্ঞান দিচ্ছ, বল পাল্টায় কেউ কেউ না মানে এটা এইভাবে নাও হবে না। আরে তুমি এটা বলার কে? এটা বলবো তো রাস্তার লোকেরা, যারা বিপ্লবটা করেছে, যারা রেভলিউশনটাকে নিয়ে আসলো, সেই ছেলেরা বলবে বলবে রাজনীতির অঙ্গনে যারা এখনো পাপের কাছে আত্মসমর্পণ করেনি তারা। বাকিদের তো কোনো রাইট নাই বৈপ্লবিক দেশে। এটা তো নিয়মতান্ত্রিক কোনো পদ্ধতিতে তো এই রেভলিউশনটা হয় নাই। সংবিধান আর আদালতের আদেশে আমরা গণ অভ্যুত্থান করেছি। যদি তা না হয়ে থাকে তাহলে এই সংবিধান, এই আদালত, এগুলোকে ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে। সেই জন্য আমি মনে করি এদেরকে পর্যাপ্ত সময় দেওয়া দরকার। অর্থনীতি যদি বাংলাদেশের চালিকা শক্তি হয়, এই বিজনেস মানে শেখ হাসিনার ফ্যাসিবাদী সেই লোকরা বিজনেস বডির পলিসিগুলো মেকিং করছেন, তাদেরকে দিয়ে এখন অর্থনীতির পুনরুদ্ধারের যে স্বপ্ন দেখছে মানে এই বিপ্লবী সরকার দেখছে, এটা সম্ভব কিনা, বা এক্ষেত্রে অর্থনীতিকে গতিশীল করতে আপনি একটি প্রস্তাবনা দিয়েছেন যে পাচারের বিষয় এবং টাকা ফেরত আনার বিষয়, আরও কি করা যেতে পারে? আমি তো অর্থনীতির লোক না, তবে এটা বুঝি যে আমি লাগাইলাম আপনার ভেন্না গাছ বা একটা বিষ বৃক্ষ, সেই বিষ বৃক্ষের কাছে বললাম যে তুমি আমাকে মিষ্টি কাঁঠাল খাওয়াও, মিষ্টি আম খাও, সেটা হবে না। এই বিজনেস কমিউনিটির মধ্যে বেশিরভাগটা হলো কোনো না কোনোভাবে বাংলাদেশ বিরোধী তৎপরতার সঙ্গে যুক্ত। এরা বাংলাদেশের মিল ফ্যাক্টরিগুলো ডিস্ট্রয় করে তারা ট্রেডিংকে গুরুত্ব দিয়েছে। বিদেশি মাল আনো, বিক্রি করো, মাঝখান থেকে তুমি কমিশন খেয়ে নাও। ট্রেড, দে আর নট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দে আর ট্রেডার্স। ট্রেডার্স এবং ইন্ডাস্ট্রিয়ালিজমের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যে 50 টাকা চুরি করে পুরো 50 টাকা বাইরে পাচার করেছে সে ইজ এ ক্রিমিনাল। আরেকজনে 50 টাকা চুরি করে 50 টাকা দেশে ইনভেস্ট করেছে, 5টা কর্মসংস্থান করেছে, তাকে তো ওই একই বিচারে দুজনেই চোর। একজনের টাকা পুরোটা বাইরে চলে গেছে, আরেকজনের টাকা দেশে অন্তত 5টা লোকের কর্মসংস্থান তৈরি করেছে। তা আমার বিচারের ব্যাপারে এখানে কি হবে? এই রায়টা ঠান্ডা মাথায় ভাবতে হবে। ইন্ডাস্ট্রিয়ালিজম বা ইন্ডাস্ট্রি যারা করে, মিল ফ্যাক্টরি যাদের আছে, তাদেরকে আওতায় নিয়ে আসতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। আর যে সমস্ত এই হাসিনার দালাল ফালাল ছিল, এগুলোর ব্যাপারে একটা শক্ত অবস্থান নিতে হবে। নিয়ে আমরা যদি বাইরের টাকাটা ফিরিয়ে আনতে পারি, ব্যাংকগুলোকে যদি একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি, আমি মনে করি যে এখন যে সালেউদ্দিন আহমেদ সাহেব অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এবং আহসানের চৌধুরী গভর্নর, হ্যাঁ, আমি মনে করি তারা অভিজ্ঞ মানুষ এই ব্যাপারে। আমার চাইতে তাদের অভিজ্ঞতা অনেক বেশি। নিশ্চয়ই তারা বৈপ্লবিক স্পিরিটটাকে ফিল করবেন, ফিল করে একদিকে আবর্জনা সামলাবেন, দূর করবেন, আরেকদিন নতুন বৃক্ষ গজিয়ে ওঠার জন্য বাগান তৈরি করবেন। হয়তো এর ভেতর দিয়েই বাংলাদেশের কৃষকের দুঃখের দিন শেষ হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তারা বলেছে যে সরকার পরিবর্তন হলে 5 থেকে 10 লাখ মানুষ মারা যাবে, আরও অনেক কিছু বলেছেন। তো বাস্তবে আমরা তেমন কিছু দেখিনি। আমরা দেখেছি যে বিএনপির সমাবেশে খালেদা জিয়া কিংবা জামায়াত নেতৃবৃন্দ এবং সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস সহ তারা খুব নমনীয় ভাষায় বলেছেন এবং বলেছেন কোনো প্রতিহিংসা এবং কোনো প্রতিশোধ পরায়ণ রাজনীতির দিকে তারা যেতে চাননি। একটা কথা আছে, বিজয়ীরা সবসময় বিনয়ী হয়। আমরা কি সেই বাণী চিরন্তনীর প্রতিফলন দেখছি কিনা এই 5 তারিখে? না, বিজয়ীরা বিনয়ী হওয়া উচিত। এখানে এটা হতে হবে এই কারণে যে এই জাতি নরহত্যার, ফ্যাসিবাদের একটা নগ্ন বিভৎস চিত্র দেখেছে। বর্বর, অসভ্য জন্তু জানোয়ারের জঙ্গলে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। সেই জন্তুদের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করতে যে আপনিও জঙ্গলি আচরণ করেন, তাহলে তো আপনার সাথে ওই জন্তু জানোয়ারগুলোর পার্থক্য থাকে না। আমাকে অবশ্যই মানবিক আচরণ করতে হবে। মানবিকের চাইতে বড় কথা হলো আইনানুক, যে কথাটা প্রফেসর ইউনূস বারবার বলেছেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের নির্দিষ্ট করে বিচার চাই, বাট সেটা আইনানুক পদ্ধতিতে। এমন নয় যারা ফিদেল কাস্ট্রো বা অন্যরা যেটা করেছিল, আমি সেটা বাংলাদেশে হওয়া উচিত। 15 মিনিটের ট্রায়াল নিয়ে আসলে একটা লোকরে 2 জন সাক্ষী দিল যে হ্যাঁ 3 জন সাক্ষী দিল যে সে এই লোকটা খুন করছে। তার পক্ষের লোক আছে কেউ সাক্ষী দেওয়ার জন্য খুন করে না বলে নাই, যাও ফায়ারিং স্কোয়াড। 15 মিনিটের বেশি কোনো ডিসিশন দেরি করে নাই ফিদেল কাস্ট্রো। এই কারণে ফিদেল কাস্ট্রোর দেশটা এখনো টিকে আছে। তা আপনি কি বলবেন যে ফিদেল কাস্ট্রো অমানবিক? আমেরিকা এবং তার
সাঙ্গবাঙ্গরা সারা পৃথিবীতে যে বিভৎসতা, যে নৃশংস ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই ধ্বংসযজ্ঞকে মোকাবেলা করার রাস্তাটা কি? ফিদেল ক্যাস্ট্রো আমেরিকার নাকের ডগায় বসে পানা চায়, কেননা পিপলস পাওয়ার তার সাথে, দেশের প্রত্যেকটা মানুষের সাথে ক্যাস্ট্রোর ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক ছিল। চীনের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়েছে। চীনকে মাও সেতুং এমনভাবে একটা কালচারাল রেভলিউশন করে এমনভাবে চীনকে দাঁড় করাই দিয়ে গেছেন যে এত ঝড়ঝণ্ডার মতো অটুট রয়ে গেছে, যেটা লেনিন সেই সময়টা পান নাই। মহামতি লেনিন যদি সময় পেতেন তাহলে সোভিয়েত ইউনিয়ন হয়তো এইভাবে ভেঙে পড়তো না। ইরানের আয়াতুল্লাহ খোমেনির ম্যাজিকটা কি, তার সেক্রেটটা কি? সেক্রেটটা হলো জনসম্পৃক্তি। বিপ্লবোত্তর ইরানে যেভাবে গণশত্রুদেরকে নিধন করা হয়েছে সবটাই করছে আইনানুগ পদ্ধতিতে। হাজার কয়েক লোককে হত্যা করা হয়েছে, হত্যা বলবো না, বিচার করে ফাঁসিতে লটকানো হয়েছে। এটা কি বর্বরতা? আমেরিকা যে বোম্বিং করে একটা আফগানিস্তানকে প্রস্তর যুগে পাঠিয়ে দিয়েছে, এটার নাম বর্বরতা না? এখানে মানবতা আছে? ইরাকের মতো একটা দেশ মিথ্যা অজুহাত দেয়, ইরাককে এখন মধ্যযুগের আগে প্রাচীন যুগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে ইরাক এটা ভিক্ষা করে বেড়ায় সারা দুনিয়ায়। দেশটা পৃথিবীর সমৃদ্ধতর দেশ ছিল। কি অপরাধ ছিল গাদ্দাফির? কেন গাদ্দাফিকে মারতে গেলেন আপনারা? আপনি যেটা করবেন সেটা কোনো অন্যায় না। আর আমি যখন আমার শত্রু দেশের শান্তি রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, দেশের মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আইনানুগ পদ্ধতিতে যত রকমের নিষ্ঠুরতা সেটা প্রয়োগ করা উচিত বিপ্লবের পরে, নইলে তো বিপ্লব টিকবে না। আমি হাসিনার সংবিধান মেনে বিপ্লব টিকাইতে পারবো? আমি হাসিনার বক্তব্য দিয়ে বিপ্লব টিকাইতে পারবো? আমাকে যেতে হবে বৈপ্লবিক ভাষায়, আমাকে কথা বলতে হবে নজরুলের ভাষায়। ভদ্রলোকদের জায়গা তো বিপ্লবের মধ্যে নাই। সুশীল সমাজ বসে থাকে মাচার উপরে বসে থেকে তারা দেখবে, তাদের আমাদের সম্মান রাখি, তাদের শ্রদ্ধা করি, বাট মাঠে আমাদের কাজ করতে দিন। সুশীলরা জ্ঞান দিচ্ছে ইদানিং। আরে তোমার জ্ঞান নিয়ে তুমি বসে থাকো না, আগে কাজটা করতে দাও ছেলেদেরকে। আমাদের ছেলেরা যে জিনিসটা তোমরা ফেল করেছো, দালালি করেছো, ন্যাংটা দালালি করেছো, হাসিনার দালালি করেছো ভারতের, তোমরা খুদ করে কুরানো খাওয়া তোষামতকারী তাবেদার, তোমরা এখন বসে বসে জ্ঞান দিচ্ছ, বল পাল্টায় কেউ কেউ না মানে এটা এইভাবে না হবে না। আরে তুমি এটা বলার কে? এটা বলবো তো রাস্তার লোকেরা, যারা বিপ্লবটা করেছে, যারা রেভলিউশনটাকে নিয়ে আসলো, সেই ছেলেরা বলবে রাজনীতির অঙ্গনে যারা এখনো পাপের কাছে আত্মসমর্পণ করেনি তারা। বাকিদের তো কোনো রাইট নাই বৈপ্লবিক দেশে। এটা তো নিয়মতান্ত্রিক কোনো পদ্ধতিতে তো এই রেভলিউশনটা হয় নাই। সংবিধান আর আদালতের আদেশে আমরা গণ অভ্যুত্থান করেছি। যদি তা না হয়ে থাকে তাহলে এই সংবিধান, এই আদালত, এগুলোকে ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে। সেই জন্য আমি মনে করি এদেরকে পর্যাপ্ত সময় দেওয়া দরকার। পর্যাপ্ত মানে ইনফিনিটিভ টাইম না, একটা রোডম্যাপ ঘোষণা করুক তারা। রোডম্যাপ ঘোষণা করে বলুক যে বাবারে আমি এটা করতে যাচ্ছি, এরপরে এটা করবো, তারপর তোমাদের সিদ্ধান্ত। এটা আরেকটা কথা বলি আমি, যে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যে দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে, বিএনপি, জামাত, তারপরে আপনার এই যে গণতন্ত্র মঞ্চ, বা তারপরে আমাদের আরও যারা করেছে ইসলামিক দলগুলো, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে অন্তপক্ষে মাসে একবার হলেও আমাদের চিফ অ্যাডভাইজারের উচিত হবে। আমি স্যারকে পরামর্শ দেওয়া আমার মানায় না, বিকজ তিনি মোর দ্যান এনাফ, সে অনেক উঁচু মানুষ একজন, কিন্তু এই রাজনীতিবিদদের সঙ্গে মাসে যদি একবার করে উনি বসেন, আমি মনে করি কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি হবে না। আর প্রত্যেকে তার কথাটা জানাতে পারবে, উনিও যদি হৃদয়ঙ্গম করতে পারবেন। মাসে একবার রাজনৈতিক দলগুলোর সাথে উনি বসলেন, এটা কোনো সমস্যা না। তাতে হবে কি, প্রত্যেক কর্নার থেকে তার কাছে খবরগুলো আসবে আসলে যে মানুষ কি চাচ্ছে। তার সঙ্গে তো তার ইয়াং গ্রুপ বাহিনী আছেই, তার সঙ্গে এই পোর খাওয়া রাজনৈতিক দলগুলো থাকলে এই প্রবীণের অভিজ্ঞতা আর এই তারুণ্যের শক্তি, এই দুইটাকে একখানে করলে আমরা একটা চমৎকার বাংলাদেশ নির্মাণ তো করতেই পারি। তো এখন জাতীয়ভাবে বাংলাদেশের মানুষের আবহমান বাঙালির সংস্কৃতি স্বরূপটা কি হবে, একটি রূপরেখা দরকার আছে কিনা? এক্ষেত্রে সরকারের প্রতি আপনার পরামর্শ কি? সরকারের প্রতি আমার পরামর্শ হলো যে আধিপত্যবাদের দালালগুলো সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে ঢুকে আছে যেখানে, সেটা হলো কালচারাল ফিল্ড। সবচেয়ে বেশি দালাল এখানে বাস করে। এই দালালগুলো ছড়িয়ে আছে বিভিন্ন এই কালচারাল মিনিস্ট্রির আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটার ভিতরে পোকার মতো গিজ গিজ করতেছে ভারতীয় দালাল
এবং এই আধিপত্যবাদ বা এই ফ্যাসিজম শেখ হাসিনার দোসররা। তো এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে, কিন্তু এক রাতের মধ্যে তো সব কিছু করতে পারবেন না। আপনাকে কর্ম ইয়ারটা সাজাইতে হবে, শর্ট টার্ম ডিসিশন, মিড টার্ম প্রকল্প, লং টার্ম প্রজেক্ট, এরকম করে 3টা ধাপে এটাকে এগিয়ে যেতে। প্রথম ধাপে আমরা মাথাগুলো কেটে ফেললাম, তারপরের ধাপে সেকেন্ড যে স্টেপগুলো নেবে সেটার মধ্যে তারপরে ওইগুলো, এবং মাস ইয়েটা হবে লাস্টের ধাপে। ক্লিন হয়ে গেলে, এখন এই ক্লিন তো হলো, আবার তো দূষিত হবে। এরা তো সুবিধাবাদী সম্প্রদায়, প্যারাসাইট, পরগাছা। এরা তো একটা গাছের উপরে লতার মতো বেড়ে ওঠে, স্বর্ণলতা, যেখানে সুযোগ দেখে ওখানে যে পাচাটে। এই তো বাংলাদেশের শিল্প সাহিত্যের অবস্থা, যেখানে সুযোগ, যেখানে সুবিধা, যেখানে একটু মানে নামটা ছাপা হবে, নামটা প্রচার হবে, ওখানে যে পাচারতেছে। এটা নেচার আমাদের। তো এই নেচারটা বের করার জন্য কি করতে হবে? ওই যে আমি আবার বললাম যে মাস মিডিয়াকে কন্ট্রোল করার জন্য নয়, মাস মিডিয়াকে স্বাবলম্বী করার জন্য যেমন একটা সুস্পষ্ট নীতিমালা দরকার, ঠিক তেমনি কালচারাল ফিল্ডকেও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের একটা সুস্পষ্ট নীতিমালা দরকার। কারণ হলো, স্বাধীনতা 53 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বাংলাদেশের কালচার কি এটা ডিফাইন করা হয়নি। হোয়াট ইজ আওয়ার কালচার? আমরা কারা, আমরা কি করব, কোথায় যাব, কোনো নাই। এইটার ব্যাপারে 1988 সালে সৈয়দ আলী হাসান, দেওয়ান মোহাম্মদ আজরফ, আবু হেনা মুস্তফা কামাল, এই যে আনিসুজ্জামান, তারপরে মোহাম্মদ মনিরুজ্জামান, তারপরে এরকম মাহমুদ শাহ কুরেশি, এরকম একটা টিম গঠন করা হয়েছিল সৈয়দ আলী হাসানকে চেয়ারম্যান করে। এই টিম একটা নীতিমালা প্রণয়ন করেছিল। তো এই নীতিমালা প্রণয়ন করতে 2 বছর লেগে গেছিল। তারপরে 90-এর গণ অভ্যুত্থানে ওটা ভেসে গেছে। কিন্তু এই কপিগুলো আমাদের কালচারাল মিনিস্ট্রির কাছে জমা আছে, তারা এটা জমা দিতে পেরেছিলেন, হয়তো আমাদের কাছে 2-1 জনের কাছে থাকতে পারে। এই নীতিমালাটাকে বিএনপি আমলে আমরা চেষ্টা করেছিলাম, এই বিশেষ 2001-এর পরে আমরা চেষ্টা করেছিলাম এই নীতিমালাকে আপ টু ডেট করা। যেহেতু যারা করছে তাদেরকে আপনি যতই বদনাম দেন, তারা তো আপনার দেশের প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্ব। সৈয়দ আলী হাসানকে আপনি যত গালমন্দি করেন, তার মনীষা, তার পাণ্ডিত্যের কাছে কেউ কিচ্ছু না। দেওয়ান মোহাম্মদ আজরফের অনেস্টির কাছে বাকিগুলো কি দাঁড়ায় না? তো এই লোকগুলো এটা বানিয়েছিলেন, কাজে এটা একটা ভ্যালু আছে। হ্যাঁ, সময়টা ছিল এরশাদের, তাতে কি আসে যায়, কাজগুলো করছে আমার লোকেরা। এখন ওইটাকে সামনে রেখে আমরা চেষ্টা করলাম, কিন্তু ওই 5 বছর করতে করতে 5 বছর শেষ, ওই নীতিমালা হলো না। কিন্তু অনেক আপ টু ডেট করে রাখা আছে, এটাও ফাইলপত্র মিনিস্ট্রিতে জমা আছে। তো এখন এইটাকে এখন নিয়ে আসেন, এই 2024-এর রেভলিউশনের যে স্পিরিট, তার সঙ্গে মিল রেখে দেশের বিশ্বাস, ধর্ম, সমাজ, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ঐতিহ্য, আশা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, অভিপ্সা, সব কিছুকে একখানে করে, বৈশ্বিক লেনদেনটা কীভাবে একখানে করে নতুন করে এটা নীতিমালা যদি তৈরি করা যায়, তাহলে আমি মনে করি এই প্রতিষ্ঠানগুলোকে চিরস্থায়ীভাবে আগাছা মুক্ত করা সম্ভব। নইলে এই পোকার আবার বিস্তার করবে বংশ।